সাস্টেনেবল বা টেকসই হওয়া প্রয়োজন কেন? মানব সভ্যতা পৃথিবীর উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। আমরা রেকর্ড গতিতে এর সম্পদ নিঃশেষ করে ফেলছি। এর সমাধান কি? নমস্কার, দেখছেন ইকো ইন্ডিয়া। আমি দেবী সাহা রয়েছি আপনাদের সঙ্গে। ধারাশিবে মহিলাদের নেতৃত্বে চলছে পরিবেশ বিপ্লব। পুরনো মানসিকতা বদলে দিয়ে আবহাওয়ার বিপদ মোকাবিলা করে ফসল তুলছেন তাঁরা। আর অন্যদিকে তামিলনাড়ুর এক খামার মুরগির বর্জ্য থেকে তৈরি করছে মূল্যবান শক্তি। কিন্তু শুরুতেই দিল্লির বাতাস আবারও বিষাক্ত। এখন প্রতি শীতকালে এই একই গল্প হয়ে দাঁড়িয়েছে। আর এর পেছনে বড় ভূমিকা রয়েছে যানবাহনের ধোঁয়ার। অনেকেই ভাবছেন ইলেকট্রিক গাড়িতে যাওয়ার কথা, কিন্তু দাম দেখে থমকে দাঁড়াচ্ছেন। তাই অনেকেই একটি মাঝামাঝি রাস্তা খুঁজে নিয়েছেন। নিজেদের পুরনো পেট্রোল বা ডিজেলের গাড়িকে বদলে ফেলছেন ইলেকট্রিকে, ব্যাটারি লাগিয়ে, ইঞ্জিন বদলে। এতে খরচ কম এবং দূষণও কম। কিন্তু এই রেট্রোফিটিং কি দিল্লির বিষাক্ত বাতাসের সমস্যার সমাধান হতে পারবে? ভারত কি অবশেষে ই মোবিলিটি অর্থাৎ বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থার দিকে এগোচ্ছে? দিল্লির কাছে পুরনো ডিজেল ট্রাকগুলিতে বসানো হচ্ছে এই কম্প্যাক্ট মডিউলটি। এই প্রক্রিয়াটিকে বলে রেট্রোফিটিং, যা পুরনো ট্রাকগুলিকে পরিচ্ছন্ন ও বৈদ্যুতিক যানবাহনে রূপান্তরিত করবে। দেখুন, যখন যানবাহনগুলোকে ইলেকট্রিকে রূপান্তর করার কথা ভাবা হচ্ছে, তখন একবার এই পুরনো ট্রাকগুলো ঠিকভাবে পরীক্ষা করে দেখা উচিত। এগুলোর কাঠামো, কেবিন সবই আবার পুনরায় ব্যবহার করা যাবে, শুধুমাত্র ইঞ্জিনের সমস্যা। তার বদলে বৈদ্যুতিক পাওয়ার ট্রেন এবং ড্রাইভ ট্রেন লাগবে। এভাবে আমরা একটা আইস ট্রাককে স্মার্ট জিরো এমিশনস ট্রাকে রূপান্তর করি। কিন্তু এই প্রকল্পকে বড় আকার কিভাবে দেওয়া যাবে? ভারতের রাজধানী দিল্লিতে প্রায় 1.5 কোটিরও বেশি গাড়ি চলাচল করে। এর মধ্যে খুবই অল্প সংখ্যক হচ্ছে বৈদ্যুতিক। প্রত্যেক বছর শীতে শহরটিতে ভয়াবহ বায়ু দূষণ হয়, আর প্রায় অর্ধেক বায়ু দূষণকারী কণা পদার্থের জন্য দায়ী যানবাহন। এরই সঙ্গে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের বড় উৎস এগুলো। যে উন্নয়নশীল দেশের বড় শহরগুলি গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমানোর চেষ্টা করছে, দিল্লি তাদের জন্য উদাহরণ হয়ে উঠতে পারে। If we are thinking about a net zero economy, কথা ভাবতে হলে and আমাদের obviously অবশ্যই মনে automobile রাখতে হবে sector যে is যানবাহন at শিল্প the কিন্তু center of this পরিবর্তনের কেন্দ্রে। transformation. Instead of নতুন buying ইলেকট্রিক new গাড়ি কেনার vehicle, বদলে আমি if যদি I আমার যে can গাড়িটা আছে retrofit সেটারই and upgrade my আধুনিকীকরণ আর existing আপগ্রেড করি, vehicle, তাহলে পরিবেশের জন্য environmentally সেটা বেশি speaking, উপকারী। it is superior. কিন্তু শহর কর্তৃপক্ষ ব্যাপক হারে পুরনো যানবাহন রূপান্তরের পেছনে টাকা নিয়োগ না করে মূলত জরুরি পরিকল্পনা লাগু করছে। বায়ু দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে পুরনো ডিজেল ও পেট্রোল গাড়ির চালকদের নিজেদের যানবাহন রাস্তা থেকে সরিয়ে নিতে হয়। রবীন্দ্র সিং রাঠোর পেশায় গাড়ি চালক এবং শহর কর্তৃপক্ষের এই জরুরি পদক্ষেপে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন। তার গাড়ির ঋণ এখনো শোধ হয়নি। कोई भी गाड़ी हो, जैसे अब ये 19 এই मॉडल গাড়িটা है, 2019-এর। এটা ये মাসিক 19 मॉडल কিস্তি है, 42,000 টাকা। इसकी মোটামুটি 42,000 रुपये 500 ইউরো। इंस्टॉलमेंट है। তার মানে দৈনিক पर डे কিস্তি का 1,500 1500 रुपये हो गया। যা প্রায় 17 मकान ইউরো। का किराया देना है, তার উপর বাড়ি ভাড়া, घर में ছেলে बच्चों মেয়েদের का স্কুলের মাইনে जो এবং रेगुलर আরো खर्चा অনেক है, খরচা बच्चों की আছে। फीस है। সব মিলে तो मैंने भी দৈনিক बताया कि খাতে आप প্রায় इसको 30 सबको अगर ইউরো। काउंट करें तो रोज का 2,500 से 3,000 रुपये। পরিবেশ সংগঠন আই ফরেস্টের প্রধান চন্দ্রভূষণের মতে, বয়সের ভিত্তিতে ডিজেল ও পেট্রোল গাড়ি বাতিল বা রাস্তায় বেরোনো নিষিদ্ধ করা অন্যায্য এবং অর্থনৈতিকভাবে অযৌক্তিকও। The criteria for একটা গাড়ি বাতিল scrappage করা উচিত সেটা টেকসই আছে should কিনা be দেখে, based on সেটা fitness, চালানো নিরাপদ whether the কিনা vehicle বা is সেটা safe to কতটা run or প্রকৃতি not, দূষণ করেছে on বা pollution দূষণের parameter, মাপকাঠি whether it মেনে is চলছে কিনা meeting the সেসব দেখে। pollution parameter or not. বর্তমানে দিল্লির যানবাহনের 8%-এরও কম বৈদ্যুতিক, যদিও লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে সেটাকে বাড়িয়ে 30% করার। কিন্তু নতুন নীতি এবং চার্জিং স্টেশন থাকা সত্ত্বেও সংখ্যাটা ধীর গতিতে বাড়ছে। As far as the potential is concerned, I think আমাদের কাছে these বিদ্যুতায়নের প্রকল্প আছে। schemes are there, শহরগুলো প্রগতির কাঠামো cities তৈরি are করার trying চেষ্টা to build করছে, কিন্তু বিদ্যুতায়নের হার infrastructure, খুব একটা পাল্টাচ্ছে না। still this আমার মতে electrification is একটু বিরতি নেওয়া the দরকার। rate is not কি কি changing that প্রতিবন্ধকতা much, উঠে so I আসছে think সেগুলো it's a নিয়ে time একটু to বিবেচনা take করা a দরকার। pause, এটাও do the ভাবতে হবে যে assessment, আমরা কি for এখানেই পুরো understand what মনোযোগটা are the দেব, নাকি একটা challenges, বিকল্প ব্যবস্থা and বেছে should we নিতে হবে। really মানে কম কার্বন নির্গমনকারী পরিবহন put ব্যবস্থা, so যেমন much হাঁটা, effort বাসে into যাতায়াত this, বা or we সাইকেল should চালানো। just opt for low carbon mobility options which are walk, bus and cycle. তবে ঝুঁকিটাও বেশ। ভারতের ট্রাক আর বাসের সংখ্যা লক্ষাধিক এবং পরিবহন খাতের মোট কার্বন নিঃসরণের প্রায় 40% আসে এই ভারী যানবাহন থেকে। তবে এখানে রেট্রোফিটিং গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দিল্লির আইএক্স এনার্জিতে পুরনো যানবাহনকে পরিবেশ বান্ধব করে তোলা হচ্ছে। তারা দাবি করে যে এইভাবে একটি গাড়ির আয়ু প্রায় 7 বছর বাড়ানো যেতে পারে।
धीरे धीरे क्या होता है ডিজেলে डीजल চলা इंजन ইঞ্জিনগুলো 5 বা 6 मेंटेनेंस বছর का डिमांड পুরনো बढ़ হয়ে जाता গেলে है। जैसे বেশি गाड़ियाँ মেরামত 5 साल করতে 6 হয়। साल पुरानी हो जाती সেগুলো हैं तो उसमें ইলেকট্রিকে मेंटेनेंस का রূপান্তর खर्चा করলে बहुत ज्यादा है। খরচ अगर आप কমে उसे যায়। ईवी में এই कन्वर्ट कर শহরের लेते हो যানবাহনের तो आप जैसे কাঠামোগুলো व्हीकल की এখনো चेसी है जो শক্তপোক্ত। शहरों में चल रही है उनकी ওগুলোতে चेसी काफी বৈদ্যুতিক क्वालिटी পাওয়ার काफी ট্রেন अच्छी है। লাগালে अगर आप उन्हें খরচ इलेक्ट्रिक অনেকটা पावर ट्रेन কমে कर दो যাবে। तो প্রায় आपका 12 सीधा টাকা कॉस्ट প্রতি 12 কিলোমিটার रुपए থেকে पर হয়ে যাবে किलोमीटर से 4 4 টাকা रुपए पर প্রতি किलोमीटर কিলোমিটার। पे शिफ्ट हो जाता है। আইএক্স এনার্জি নিজস্ব পাওয়ার ট্রেন আর সফটওয়্যার তৈরি করেছে। সরকারি অনুমোদনও পেয়েছে সেগুলো। 15 জনের একটি দলের প্রায় 2 সপ্তাহ লাগে একটি গাড়ির ইঞ্জিন পরিবর্তন করতে, এবং নতুন ইলেকট্রিক ট্রাক কেনার তুলনায় এই কাজটার পেছনে প্রায় 40% কম খরচ হয়। দিল্লির লক্ষ্য হচ্ছে 2026 সালের মার্চের মধ্যে অন্তত 3% পুরনো গাড়ি রেট্রোফিট করা, কিন্তু কোনো স্পষ্ট নির্দেশ নেই। তার ওপর অসম মাপকাঠি এবং অল্প সরকারি ভর্তুকি কাজকে দ্রুত গতিতে এগোতে দিচ্ছে না। ভারত জুড়ে বর্তমানে 2, 3 এবং 4 চাকার যানবাহনের জন্য মাত্র 27টি অনুমোদিত রেট্রোফিটার রয়েছে। আইএক্স এনার্জির প্রতিষ্ঠাতা এবং সিইও অংশু দেওয়ানের মতে, নতুন বৈদ্যুতিক গাড়ি কিনলে যত ভর্তুকি পাওয়া যায় তার তুলনায় রেট্রোফিটিংয়ে ভর্তুকি অনেক কম, যার ফলে লোকজনকে রেট্রোফিটিংয়ের জন্য রাজি করানো কষ্টকর হয়ে ওঠে। If government wants সরকার যদি বড় পরিসরে electrification বৈদ্যুতিকরণ at a চায় mass তাহলে scale, তাদের then they need to রেট্রোফিট promote প্রচার করা retrofit, উচিত। and for that এটা to happen, তখনই they হবে need to যখন simplify the সার্টিফিকেশন এবং rules পরীক্ষামূলক for সংস্থাগুলোর নিয়ম তারা certification সহজ and the করবে। testing agencies. তবে এসবের মধ্যেও 2020 সাল থেকে ভারতের ভোগ্যপণ্য উৎপাদক ডাবর কোম্পানি আইএক্স এনার্জি রেট্রোফিট করা ইলেকট্রিক ট্রাক ব্যবহার করছে। এখন এই গাড়িগুলো দেশের 26টি গুদামে পণ্য সরবরাহ করে। We were actually আমরা আসলে experimenting with different technologies, প্রযুক্তি নিয়ে EV, পরীক্ষা CNG, নিরীক্ষা etc. করছিলাম। And তো on the তখনই way, we retrofit also গাড়ির got to ব্যাপারে know জানতে about পারি। the retrofit আমাদের vehicles. মনে We হলো যে found এই this technology to প্রযুক্তিটাই be more পরিবেশের জন্য sustainable than সবচেয়ে ভালো। probably the EVs also. ইলেকট্রিক ভেহিকেলের Because থেকেও these বেশি are ভালো, কারণ old আমরা vehicles which নতুন we না are trying to কিনে পুরনো recycle গাড়িগুলোকেই by পুনর্ব্যবহার retrofit. করছি। So that's how তাই we ভাবলাম এই thought প্রযুক্তিটা that it ব্যবহার will করে be দেখা worth যেতে পারে। to experiment with this technology also. তবে ভারতের বড় সমস্যা হয়ে উঠেছে চার্জিং কাঠামো। প্রতি 235টি ইলেকট্রিক গাড়ির জন্য মাত্র একটি পাবলিক চার্জিং স্টেশন রয়েছে। রবীন্দ্র সিং রাঠোরের মতো পেশাদার চালকদের জন্য ইলেকট্রিক গাড়ি কেনার সবচেয়ে বড় বাধা এটাই। जब अभी तक आप सीएनजी को कनेक्ट नहीं কর্তৃপক্ষ এখনো कंट्रोल नहीं कर সিএনজি पाए, ভালো করে आज भी সরবরাহ पंपों पे করতে लाइन পারছে लगी না। होती है। সিএনজি आज भी পাম্পগুলোতে ऐसा नहीं है कि এখনো आप লম্বা गए, লাইন দিতে হয়। पेट्रोल भराया और এমন चले নয় गए। যে আপনি যাবেন, अभी भी आपको ভরবেন तो এবং ईवी को তাড়াতাড়ি आप বেরিয়ে इतना আসতে পারবেন। प्रमोट कर रहे हैं, पर ईवी को चार्जिंग स्टेशन तो दीजिए। শহরের সব জায়গায় পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা লাগু করতে দিল্লির এখনো অনেক সময় লাগবে, কিন্তু রেট্রোফিটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পুরনো গাড়ি রূপান্তর করে এক সবুজ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে। আর বিশ্বের অন্যান্য বড় শহরের জন্যও এটি অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যেসগুলোই একটি পরিবেশ বান্ধব ভবিষ্যৎ তৈরি করতে পারে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমরা প্রায়ই অনেক বড় বড় পরিকল্পনার কথা শুনি, কিন্তু ইটালির একটি ছোট্ট শহর দেখিয়ে দিয়েছে যে সমাধান আসলে খুবই সহজ। এখানে প্রতিটি মানুষ নিজেদের ঘরেই বর্জ্য আলাদা করেন, বর্জ্যের সঙ্গে তাদের সম্পর্ক নতুন করে তারা আবিষ্কার করছেন। ইউরোপে প্রতি বছর একজন মানুষ গড়ে 500 কেজি বর্জ্য উৎপাদন করে। প্রতিদিনই বাড়ছে আবর্জনার পাহাড়, কিন্তু ইতালির একটি শহর রুখে দাঁড়িয়েছে, দেখাচ্ছে অন্য এক পথ। Noi siamo una আমরা famiglia 5 জনের composta পরিবার, da circa 3 জন 5 শিশু আর persone, 2 3 জন bambini প্রাপ্তবয়স্ক। e সারা 2 বছরে adulti. আমরা Ne মোটামুটি produciamo 3 circa una ব্যাগ decina আবর্জনা ফেলি। di ওজন chili a করলে sacchetto e প্রায় quindi 30 circa una কেজি। trentina l'anno. বছরে মাত্র 30 কেজি, সংখ্যাটা অবিশ্বাস্য শোনালেও টাস্কানির কাপন্নরি শহরে প্রায় বর্জ্যহীন জীবনযাপন এখন স্বাভাবিক বিষয়। Questo è il bidone এটা হচ্ছে নোংরা ফেলার dell'indifferenziato. ডাস্টবিন, Diciamo che যেগুলো qui ci রিসাইকেল করে finiscono পুনর্ব্যবহার le করা যায় না, cose সেগুলো এখানে che ফেলি। proprio non possono যেমন ধরুন, essere যে তুলোগুলো ulteriormente ব্যবহার করি আমার differenziate, কাছে। tipo diciamo দুর্ভাগ্যবশত আমাকে i রাবারের dischetti di গ্লাভসও cotone ব্যবহার করতে হয়, che io যেগুলো utilizzo per দ্বিতীয়বার lavoro কাজে লাগানো যায় e না। i guanti সেগুলো monouso che এখানেই ফেলি। purtroppo per lavoro non posso esimermi dall'usare. এজন্য মার্তিনা নতুন কিছু ঘরে আনেন না, সবই ব্যবহৃত আসবাব। এটাই জিরো ওয়েস্ট বা অপচয়মুক্ত পরিবার হয়ে ওঠার পথ। La materassa এই e গদি, খাট আর la rete আলমারিটা e questo শহরের mobile একটি qua পুরনো বাড়ি sono state মেরামতের সময় recuperate ওখান da থেকে নিয়ে una এসেছিলাম। casa che ওরা veniva আমাদের smontata in সাহায্য città. চেয়ে ডেকেছিল Ci আর hanno এই chiamato, আলমারিটা দিয়ে se gli দিয়েছিল। davamo una mano এটা e ci 1920 avrebbero regalato দশকে। questo mobile che è পুরনো del জিনিসকে দ্বিতীয় সুযোগ 1920. দেওয়ার La ভাবনাটা seconda খুব সুন্দর, opportunità তবে è un এটা শুধু concetto তত্ত্বে bellissimo সীমাবদ্ধ secondo me থাকলেই চলবে না, da এটাই applicare non জীবনযাপনের solo ধরন al হওয়া teorico উচিত। ma anche al pratico. Buongiorno Martina.
কাপড়নড়ির এই বিপ্লবের পেছনে রয়েছে রোসানো এরকোলিনি। এই শহরে নিয়মিতভাবে আবর্জনার ওজন মেপে সেগুলো পরীক্ষা করা হয়। এরকোলিনির কৌতূহল হলো ফেলে দেওয়া জিনিস বিশ্লেষণ করা। কাপান্নরের ৮৬.৫% বর্জ্য পদার্থ ইতিমধ্যে রিসাইকেল করা হচ্ছে। তার মতে বাকি বর্জ্যগুলো আবর্জনা না, সেগুলোর গড়নে সমস্যা আছে। Rifiuti zero è riparazione e riuso e analisi del residuo. Responsabilità del cittadino che dice io differenzio, ma questo non lo posso differenziare. Per favore, produttore, questo è un errore di progettazione. Puoi progettarlo in modo che non mi rimanga sullo stomaco del sistema di digestione del RUR? এরকোলিনির গবেষণা কেন্দ্রে আবর্জনা নিয়ে কাজ করা হয়। যে জিনিসগুলো বারবার বর্জ্য হিসেবে পাওয়া যায় সেগুলোর একটি তালিকা করে তারা নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করে। অনেক কোম্পানি এই গবেষণা কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করে, রিসাইকেলযোগ্য বিকল্প খুঁজে বের করতে আগ্রহ দেখায়, কারণ নির্মাণে গণ্ডগোল থাকলে সেটার সমাধানও সম্ভব। 107 prodotti che dal nostro punto di vista rispondono al criterio di essere perlomeno efficacemente riciclati, in alcuni casi virtuosamente riusabili e così via. ৪৬,০০০ মানুষ কাপড়নিড়িতে বাস করে, আর প্রত্যেকটি পরিবার তাদের আবর্জনা ভাগ করে আলাদা আলাদা ব্যাগে ভরে দরজার সামনে রেখে দেন। যারা ময়লা তোলেন তারাও পরখ করে দেখে নেন ঠিকভাবে বর্জ্য ভাগ করে রাখা হয়েছে কিনা। শহরের এক প্রান্তের রিসাইকেল কেন্দ্রের পাশে কাপড়নিড়ি পৌরসভার ৬টা গুদামঘর আছে। কাপড়, আসবাব এবং আরও অনেক কিছুকে দেওয়া হয় নতুন জীবন। আর এই সামাজিক প্রকল্প ডাকা পোপোর সঙ্গে যুক্ত আছেন আন্না লিসা পাচ্ছেন। Sembra spazzatura, in realtà è una risorsa enorme per noi, sono cose che ci vengono donate, vengono portate qui dal cittadino. Purtroppo abbiamo dei rifiuti, poi diciamo un 10% comunque va in discarica, però il 90% trova una nuova vita o nel canale della gratuità oppure in quello che è il nostro emporio. এখানে জিনিসপত্র যেমন নতুন করে ব্যবহার হয়, তেমনি কর্মীরাও নতুন করে সুযোগ পান। গুদামে এখন ৩০ জন কাজ করেন, আর বছরে ১০০রও বেশি পরিবার এই প্রকল্পের সুবিধা পান। Persone che hanno certi requisiti, ovviamente determinati criteri che noi abbiamo per fare delle schede, possono poi accedere al nostro canale di gratuità. এই উদ্যোগের একটি সমাজসেবামূলক দৃষ্টিভঙ্গি যেমন আছে, তেমনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এটি একটি পদক্ষেপ। Se io riparo un আমি prodotto, যখন কিছু মেরামত করি তখন evito আমাকে নতুন কাঁচামাল l'estrazione কিনতে della হয় না, materia আর prima নতুন করে necessaria, উৎপাদনেরও ma দূষণ anche হয় না। l'inquinamento della manifattura. ইতিমধ্যে ইউরোপের ৩০০রও বেশি শহর এই পদ্ধতি অনুসরণ করা শুরু করেছে। কাপান্নরি ইউরোপের প্রথম আবর্জনামুক্ত শহর ঠিকই, কিন্তু একমাত্র নয়। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় দাম তাদেরকেই দিতে হয় যারা এর জন্য সবচেয়ে কম দায়ী। মহারাষ্ট্রের ধারাশিবে নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে তাপপ্রবাহ এবং অনিয়মিত বৃষ্টি, কিন্তু এখানকার মহিলা চাষিরা হাল ছাড়েননি। তারা ফিরে গিয়েছেন ঐতিহ্যবাহী চাষের পদ্ধতিতে এবং এর সঙ্গে মিশিয়ে নিয়েছেন নতুন কৌশল। সবচেয়ে বড় কথা, তারা প্রমাণ করেছেন যে কৃষিকাজ শুধুমাত্র পুরুষদের কাজ নয়। চলুন দেখি কিভাবে এই নারীরা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে নিজেদের টেকসই ভবিষ্যৎ তৈরি করেছেন। এক বিস্ময়কর ঘটনা। মহারাষ্ট্রের ধারাশিব জেলার রুক্ষ এলাকাগুলোতে কালে ভদ্রে বৃষ্টি হয়। তা সত্ত্বেও এখানকার কৃষকরা মাঠে ফসল ফলাতে সফল হয়েছেন। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা শিখেছেন কিভাবে এই পরিস্থিতিতেও চাষ করতে হয়। কিন্তু গত প্রায় 10 বছরে পরিস্থিতি বদলেছে। হঠাৎ হঠাৎ প্রবল বেগে বৃষ্টিপাত, এতটাই যে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই জেলার বামনি গ্রামের বাসিন্দা সংঘমিত্রা অঙ্কুশ রাও। 42 বছর বয়সী এই কৃষকের কাছে এখন মাঠের কাজ আগের চেয়ে অনেক বেশি অনিশ্চিত হয়ে উঠছে। आता बघा ना, मे मध्ये चालू झाला, 15 दिवस अगोदर कधीच नव्हता. जूनचा पूर्ण महिना किंवा 15 दिवस गेल्यानंतर पाऊस येत होता. पण आता 15 दिवस मेच्या त्याच्यामध्ये पाऊस पडला. मग जे पेरणीचा काळ आहे, जे आपला बदलत्या वातावरणामुळे जे पीक घेणार आहोत आपण, त्याचा कालावधी पुढे गेला ना आपला घेण्यासाठी. मग ते आपल्याला अंदाज कळत नाही आता की कधी घ्यावं, कसं घ्यावं, कधी पेरावं। এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল আখ আর সয়াবিন, কিন্তু এগুলো অল্পতেই ক্ষতিগ্রস্ত হয়। বীজ বপন, বৃষ্টি আর ফসল বেড়ে ওঠা সবকিছু একদম সময় সময় না হলে ঠিক করে ফলন হয় না।
আর এই অনিশ্চিত আবহাওয়ার জন্য সংঘমিত্রার বাবা বারবার বড় ক্ষতির মুখে পড়েছেন। তবে সংঘমিত্রার মতে সেই সময় অনেক ভুলও করেছিলেন বাবা। जेवढं आपण त्यात मध्ये बी म्हणा যেমন ধরুন घालतो तेव्हा আমরা घरगुती बी पण জানতামই लोक না एवढं যে নিজের म्हणजे ফসল ठेवायचं থেকে करत नव्हतं তৈরি लोकांना বীজই की আবার विकतच বপন आणून করতে পারি। घालायचं खत घालायचं বাবা मग বাইরে जेवढं থেকে ते বীজ पेरत কিনে होते আনতেন। त्याच्या त्यांना जे কীটনাশকও ব্যবহার म्हणजे করতেন। त्यांना যে फायदा व्हायचा যা ते पण ते আয় বা যা बियामध्ये লাভ निघून হতো जायचं आणि সেগুলো ज्यावेळेस ते সবই আবার सोयाबीन সেই घेत होते বীজ আর त्यावेळेस সার सोयाबीनचा কিনতেই जे খরচ হয়ে पेरणीचा যেত। खर्च आहे, परत तुम्हाला এভাবে नांगरणीचा আমাদের खर्च आहे, লোকসান परत ক্রমশ अजून বাড়তেই बियांचा থাকলো। खर्च आहे, खताचा खर्च आहे, तो सुद्धा म्हणजे बाजूला निघत नव्हता। তবে সংঘমিত্রা বাবার জমির দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু পরিবর্তন এনেছেন। বীজের ড্রিল ব্যবহার করে তিনি এখন দ্রুত এবং দক্ষভাবে বপন করতে পারেন। ড্রিপ সেচ ব্যবস্থায় যতটা দরকার গাছ ততটাই জল পায়, একটু বেশি নয়। আর বৃষ্টির জল ধরে রাখার জন্য সংঘমিত্রা নিজে একটি পুকুর তৈরি করেছেন। তার সঙ্গে বাবার এক ফসলি চাষও বন্ধ করে দিয়েছেন। हे आपण सरीवर আমি घेतले সারি तर পদ্ধতি सरीवर লাগু आपण 3 করেছি। पद्धतीचे মানে आपण একটা पीक সারিতে घेतलेत। 3 गवार, ধরনের ফসলের मिरची চাষ आणि করি। शापू जे তিনটেই आपल्याला খুব দরকারি ফসল। एका ह्याच्यावर एका ঝাড়শীল, सरीवर 3 आपण क्रॉप লঙ্কা घेतलेले आहेत আর जे आपल्याला সুয়াশা। उपयुक्त असतील। 2 বছর আগে প্রবল বৃষ্টিতে সব সয়াবিন নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু অন্য ফসল ছিল বলে সেই বছরটা কোনো রকমে পার করতে পেরেছিলেন সংঘমিত্রা। তিনি কীটনাশক ব্যবহার করেন না এবং নিজের সার নিজেই তৈরি করেন। সংঘমিত্রা চাষের সবকিছু শিখেছেন স্বয়ং শিক্ষণ প্রয়োগ বলে একটি সংগঠনের কাছে। এটি সংক্ষেপে এসএসপি। বিগত 20 বছর ধরে গ্রাম ও স্থানীয় স্তরে নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করে তোলার কাজ করছে। এরা বিভিন্ন কর্মশালার আয়োজন করে, যেখানে কয়েক সপ্তাহ ধরে নারীরা শেখেন টেকসই এবং পরিবেশ বান্ধব কৃষির বুনিয়াদ, শেখেন পুরানো চিরাচরিত পদ্ধতিতে চাষাবাদ, যার একটা বড় অংশ হলো পশু পাখির আচরণ দেখে আবহাওয়ার পূর্বাভাস বুঝে নেওয়া। पक्षी মানে आपले ধরুন घरटे যদি ज्यावेळेस পাখিরা গাছের बांधतात অনেক উপরে उन्हाळ्यामध्ये, বাসা বাঁধে ते जर তাহলে खूप বুঝতে उंचावर হবে बांधले, বৃষ্টি কম तर হবে। समजून घ्यायचं আর की যদি पाऊस নিচে कमी বাসা आहे। বাঁধে তার মানে खाली ভারী बांधले तर বৃষ্টির समजायचं की সম্ভাবনা। पाऊस जास्त आहे। তাছাড়া এখানে নারীদের প্রাথমিক আয় ব্যয়ের হিসাবও শেখানো হয়, যা অনেকেই পারেন না। আর ভারতের অন্যান্য অংশের মতো এখানেও নারীদের জমির মালিকানার অধিকার নেই। পরিবারের জমি নারীদের নামে হস্তান্তরিত করিয়ে নিতে সাহায্য করছে এসএসপি সংগঠনটি আজ অনেক বছর ধরে। এখনো পর্যন্ত এই জেলার 2% নারী নিজেদের নামে জমি লিখে নিতে পেরেছেন। তবে এইটুকু সাফল্য ছিল কষ্টসাধ্যের। किमान महिला ह्या আমরা याच्यामध्ये বুঝতে आली आणि পেরেছিলাম যে थोडंसं নারীরা income যদি source সিদ্ধান্ত तिने নিতে generate এবং केला आणि मग রোজগার করতে सगळ्या শুরু করেন फॅमिलीचा তাহলে পুরো डेव्हलपमेंट পরিবারই होईल हा উপকৃত विचार करून হবে। आम्ही ते তাই আমি প্রত্যেক महिलांना ह्याच्यामध्ये পরিবারের involve পুরুষ केलं आणि मग কৃষকদের বলতে শুরু করলাম, असं ट्राय केलं ধরুন की एका एका আপনার 10 घरामध्ये একর आम्ही जमी बोलायला আছে, सुरुवात केली शेतकऱ्यांसोबत। তার মধ্যে এক একর तुमच्याकडे বাড়ির 10 নারীর एकर নামে जमीन आहे করে দিয়ে आणि 1 ওকে एकर চাষ जमीन করতে तुम्ही দিন। ह्यांच्या मर्जीने करण्यासाठी द्या। 30 বছরের সুবর্ণা মতে এক ফালি জমির মালিক। এক দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর 2 সন্তানকে নিয়ে সংসার চালান। এসএসপির সাহায্য নিয়ে একটু কৌশল করেই শ্বশুর বাড়ির 2 হেক্টর জমি নিজের নামে করে নিতে সক্ষম হয়েছিলেন। তবে শুরু থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে স্বামী চাষের পদ্ধতি অনুকরণ করবেন না। माझं पती का আমার স্বামী शेतामध्ये সয়াবিন सोयाबीन আর आणि আখ ऊस চাষ घ्यायचे করতেন। पीक दोन्ही তাতে पिकामुळे आम्हाला অনেক चांगला फायदा রাসায়নিক होत होता আর त्यामुळे কীটনাশক आम्ही ব্যবহার হতো আর ऊसाला প্রচুর জল লাগতো। म्हणजे रासायनिक खत जास्त वापरायचे। সুবর্ণা বাকি নারীদের মতো এখন পুরনো নিয়মেই চাষ করেন, যার জন্য বর্তমানের আবহাওয়ার এই অনিশ্চয়তা একটু হলেও সামলাতে পারছেন। তবে এসএসপির একটি সংগ্রাম হলো বিভিন্ন পরিবারের পুরুষ সদস্যদের রাজি করিয়ে জমির এক অংশ বাড়ি নারীদের নামে লিখে দিতে, যদিও সরকারি প্রকল্পগুলো এই ক্ষেত্রে কিছুটা সাহায্য করছে। कारण इकडे महिलांचाही फायदा, कारण ह्यांच्या नावाने এর ফলে নারীরা নিরাপত্তা পান। सुरक्षितता म्हणतो ती होण्यासाठी আর অন্যদিকে পুরুষ কৃষকরাও বুঝতে পারেন যে স্ত্রীদের জমির অধিকার দিলে তারা ভর্তুকি আর ফসল বীমার সুবিধা পাবে। मला क्रॉप इन्शुरन्स जास्तीचं त्याच्यामधून मिळण्यासाठी मदत होणार। এই অঞ্চলে 16,000-এরও বেশি নারী এসএসপির সাহায্যে নিজেদের জমির মালিক হয়েছেন এবং এই পুরানো দিনের চাষের প্রক্রিয়া অনুসরণ করে তারা জলবায়ু পরিবর্তনের অনিশ্চয়তার সঙ্গে লড়ে উঠতে পারছেন। খামারে যে পরিমাণ বর্জ্য প্রতিদিন তৈরি হয় তা একটা বড় সমস্যা, কিন্তু তামিলনাড়ুর একটি মুরগির খামার এই বর্জ্যের মধ্যেই সম্ভাবনা দেখছে। মুরগির মল থেকে তারা তৈরি করছে বায়োগ্যাস, যা দিয়ে হচ্ছে রান্না, তৈরি হচ্ছে বিদ্যুৎ।
ফলে খরচও কমছে, পরিবেশ দূষণও কমছে, আর যা বাকি থাকছে তা দিয়ে তৈরি হচ্ছে উন্নত মানের জৈব সার। চলুন দেখে আসি কিভাবে একটা অতি সাধারণ ধারণা বদলে দিতে পারে গোটা ব্যবসায়িক মডেলটাকে। মুরগি থেকে আমরা ডিম আর মাংস পাই ঠিকই, কিন্তু মুরগির খামার থেকে প্রচুর মলও উৎপন্ন হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। তামিলনাড়ুর কৃষক বুবালান আগে সেটা সার হিসেবে বিক্রি করতেন, কিন্তু এর থেকে মিথেন গ্যাস বের হয়, যা এক শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। আর তাছাড়া এত মুরগির মল সামলানো খুবই ঝক্কির এবং অস্বস্তিকর এক কাজ ছিল। எருவு வந்து ஓப்பன் கேஜர்னு சொன்னா அதை வலிச்சு আবর্জনা ঘাঁটতে অনেক শ্রমিকের প্রয়োজন হতো। இதில் பார்த்தீங்கன்னு কিন্তু சொன்னா এখন কনভেயর மூலமா কনভেয়র বেল্ট আছে, তাই দুজন মানুষ মিলে পুরো প্রক্রিয়া সামলে নিতে পারে। இருந்தா உங்களுக்கு அந்த নোংরাগুলোকে বেল্ট দিয়ে ট্যাঙ্কে ফেলে வெளியில দেওয়া যায়। உங்களுக்கு பார்த்தீங்கன்னு சொன்னா 2 தொட்டி இருக்குது, அது மூலமா இங்கே எங்களுக்கு গ্যাস ট্যাঙ্কুக்கு வெளியே வந்துருங்க। এই ট্যাঙ্কটি একটি বায়োগ্যাস ইউনিটের অংশ, যা বুবালান তার প্রতিবেশীর সঙ্গে একটা স্থানীয় পরিবেশ প্রযুক্তির কোম্পানি থেকে কিনেছিলেন। ট্যাঙ্কটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে এবং দুই প্রতিবেশীর খামারে সেটা সরবরাহ করে। இந்த பிளான்ட்டோட காஸ்ட் வந்து நியர்பை ஒரு 70 লাখ பக்கம் வரும். 5 இயர்ஸ்ல வந்து நம்ம பே பேக் எடுக்க முடியும். எடுத்தாங்கன்னா அதுக்கப்புறம் இது மெயின்டெனன்ஸ் எதுவும் இல்லன்றதுனால வந்து after 5 years வந்து இது கம்ப்ளீட்டாவே ஒரு ஃபார்மருக்கு வந்து பெரிய ப்ராஃபிட்டபிளா தான் இருக்கும். এ ধরনের সবুজ পরিবেশ বান্ধব সমাধান খুবই জরুরি। শুধু তামিলনাড়ুতে প্রায় 5500টি পোল্ট্রি খামার আছে, যাদের বর্জ্য থেকে মিথেন গ্যাস বেরোয়। আর এই মিথেন গ্যাস বায়ুমণ্ডলের তাপ ধরে রাখার ক্ষমতায় কার্বন ডাই অক্সাইডের চেয়েও 25 গুণ বেশি শক্তিশালী, যা বিশ্ব উষ্ণায়নের এক বড় কারণ। ஒரு நாளைக்கு உங்கள ஃபார்ம்ல இருந்து பாத்தீங்கன்னா நியர்பை 8 டன் அளவுக்கு வேஸ்ட் வந்து கழிவுகள் வந்து நமக்கு கிடைக்குது. அந்த 8 டன் அளவுக்கு நம்ம வந்து பயோகேஸ் பிளான்ட் வந்து கன்ஸ்ட்ரக்ட் பண்ணி கொடுத்துருந்தோம். இப்போ அந்த 8 டன்ல இருந்து ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒரு 800ல இருந்து 1000 யூனிட் வரை நம்மளால வந்து பவர் ஜெனரேட் பண்ண முடியும். இப்போ இந்த ஸ்டோரேஜ் பலூன்ல நம்ம கிட்டத்தட்ட ஒரு 80% மீத்தேன் 80% இருக்கக்கூடிய ஒரு மீத்தேன் வந்து நம்ம இதுல ஸ்டோர் பண்ணியிருக்கிறோம். இதை பொறுத்தவரை ஆல்மோஸ்ட், அதாவது இந்த ஸ்க்ரப்பிங் சிஸ்டம்ல இந்த அளவுக்கு நம்ம பியூரிஃபை பண்ணிட்டு இதுல இருந்து தான் நம்ம வந்து ஜெனரேட்டர் ரன் பண்றோம். আপনারা এই গ্যাস সংরক্ষণের ব্যাগটা দেখতে পাচ্ছেন? যে গ্যাসে 80% মিথেন থাকে সেগুলো এখানে সঞ্চয় করে রাখা হয়, আর সেইটা দিয়ে জেনারেটর চালানো হয়। প্রথমে গোবরকে জলে মিশিয়ে ব্যাকটেরিয়ার সাহায্যে ফার্মেন্ট করে মিথেন গ্যাস তৈরি করা হয়, তারপর পরিশুদ্ধ করা হয়। ஸோ ரிமூவ் ஆகிறதுக்கு அப்புறமா பார்த்தீங்கன்னா ஒரு மாய்ஸ்சர் செப்பரேட்டர், அதுக்கப்புறம் ஒரு கார்பன் டை ஆக்சைடு செப்பரேட்டர், இதுக்கப்புறம் தான் ஃபில்டர் ஆன கேஸ், ஆல்மோஸ்ட் ஒரு 80% மீத்தேன் வந்து நமக்கு வந்து இதில் வந்து ஸ்டோர் ஆகுது। গ্যাসটা জ্বালিয়ে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। இப்போ நமக்கு ஃபில்டர் ஆகிருக்கிற கேஸ் வந்து பலூன்ல ஸ்டோர் ஆகிருக்கு. இப்போ இந்த ஸ்டோர் ஆகிருக்கிற கேஸ் வந்து இப்போ பைப்லைன் மூலமா வந்து நமக்கு இதில் கனெக்ட் ஆகிருக்குது. எந்தவித ஃபியூல், அதாவது சப்போர்ட்டிங் ஃபியூல் இல்லாம, ஒரு டீசலோ பெட்ரோலோ இல்லாம பார்த்தீங்கன்னா இந்த ஜெனரேட்டர் வந்து நம்ம இப்போ ஆன் பண்றோம்। বুবালানের 20,000 মুরগি প্রতিদিন এত পরিমাণ বর্জ্য তৈরি করে যে সেখান থেকে প্রায় 500 কিলোওয়াট ঘন্টা প্রতি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বর্জ্যগুলো বড় ইউনিটে না পাঠিয়ে বুবালান এবং তার সঙ্গীরা প্রায় সব বিদ্যুৎ ব্যবহার করেন পাখা আর কনভেয়ার বেল্ট চালাতে। கரண்ட் பில்லுன்னு முதல்ல பார்த்தீங்கன்னு சொன்னா ஒரு 4 லட்சம் ரூபாய் கண்டிப்பா வருது. ஒரு யூனிட் பார்த்தீங்கன்னா 9 ரூபாய் கிலோவாட் ঘন্টা প্রতি எங்களுக்கு அதனால பார்த்தீங்கன்னு சொன்னா கொஞ்சம் கரண்ட் பில் கட்டற கொஞ்சம் சிரமமா இருக்குன்னு போட்டு এটা একটা বড় খরচ ছিল। আর এখন বায়োগ্যাস ব্যবহার করার ফলে আমরা 1000 কিলোওয়াট ঘন্টা প্রতি বিদ্যুৎ তৈরি করতে পারি 8 টন বর্জ্য থেকে। তাতে আমাদের বিদ্যুৎ বিল প্রায় 3/4 কমে গেছে। এখন আমাদের খরচা মাসে মোটামুটি 1,500 গ্যাসনাல। বিগত প্রায় 20 বছর ধরেই মুরগির মলকে বায়োগ্যাসের জন্য ব্যবহার করা হয়, কিন্তু সাম্প্রতিককালে ছোট ছোট বায়োগ্যাস প্ল্যান্টগুলো একদম জ্বালানির সূত্রে এই বুবালানের মতো খামারগুলোতে বসানো সম্ভব হচ্ছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরিবেশ বান্ধব ভবিষ্যৎ তৈরি করতে গেলে বড় পরিকল্পনার থেকেও বেশি জরুরি ছোট ছোট পদক্ষেপ, যা আমরা নিয়মিত করতে পারি। আপনার আশপাশে যদি এমন কোনো পদক্ষেপ চোখে পড়ে যা সত্যি কাজ করছে, তাহলে তা আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। একই সঙ্গে ইনস্টাগ্রামে DW এনভায়রনমেন্ট ফলো করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জলবায়ু, পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায়। জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশ বান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা। খামার থেকে বারান্দা, কীটনাশক মুক্ত, পুষ্টি সমৃদ্ধ, বংশ পরম্পরায় চাষ হওয়া জলবায়ু সহিষ্ণু উদ্ভিদের সন্ধান করি আমরা।
কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন, নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ। কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি, চলুন অনুসন্ধান করি একসঙ্গে। চোখ রাখুন DW বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়।